তামিমের এক লাইন টেক্সট দেখে শুভা আঁতকে ওঠে। সি ইউ টুনাইট। মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে? শুভা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবার। কোথায় যাবে সে? ইলেকশনের প্রচারণা শেষ করে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজে নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতেই অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণের কটু কথা বললে তার চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা চলে। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বললেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানে। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে। কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডের চা পাতি, যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটেফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার ধুইয়ে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়। ভয়ে গাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর গাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে কাটা মাথা রেখে দেয়। কাটা মাথা রেখে দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন, আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু গেড়ে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসে। তামিম আসা মাত্র ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামেই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে। আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব। তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই মানুষের কথা শুনতে চায়। তা আব্বাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নিই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। শুভা ভয়ে আর আতঙ্কে ঘুমাতে পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে বসে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। শুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় শুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো
অবস্থা হয় শুভার। তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র শুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে যায়। কিন্তু তামিম কখন আসলো, আর কখন থেকেই বা বসে আছে? শুভার মা বাবা কেন কিছু বলল না? সব মিলিয়ে শুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ শুভার সামনে বসে থাকে। কি পড়ছো? শুভা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টিং। তামিম শুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে, আর শুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে আনে। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। শুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? শুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায়, সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভিতরের জানোয়ারটা আর থামে না। তামিম নিজের মুখ শুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও, এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে শুভার চোখে পানি চলে আসে। শুভার চোখে পানি দেখে তামিম তা নিজের হাতে মুছে দেয়, আর শুভার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে। গ্রহণ করো আমাকে। তোমাকে আজকের রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। শুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়। যে ঘুরে আবার আসে শুভার কাছে। এসে একটু ঝুঁকে শুভার মুখ বরাবর, তোমাকে একটা চুম্মা দেই? জি। তামিম শুভার গালে চুমু দেয়। উত্তরটা যে হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় শুভার রুম থেকে। আর শুভা পাথরের মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় শুভা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম শুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায়। আর নিজের রুমে যে সেদিনে শুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ দিয়ে শুভার নাচের ভিডিওটা দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথায় কোনো উত্তর দেয় না। চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে, গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ নেহি তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যে আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষের পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক। কর্তা, আপনি তারে বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারেন তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারের পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায়, আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়েন। তামিম তখন এক দৃষ্টিতে স্ক্রিনে শুভার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল, কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টেবিলে রেখে তানভীরের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভেঙে যায়। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলাতে থাকেন। বাবাজান, একটা কথা বলি আপনাকে। তামিম বাবার কোলে মাথা গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশন দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে।
আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আমার কলিজার দন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান, ধরেন আপনার চোখ দুটো অন্ধ হয়ে গেল। আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ না বুঝতে পেরে শুধু তাকিয়ে থাকে তার দিকে। আব্বাজান, আপনি হইলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কার মরা কখন ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবেন। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেজন্যই আপনার ক্ষতি করার সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারের পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতই বোকামের কাজ ছাড়া আর কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যান, ছেলেকে শক্ত করে ধরেন। যার ভয়ে বাঘে গরুতে এক গেটে জল খায় তার সর্বনাশ? এত বড় সাহস কার আমার ছেলের সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এখন বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। মাদারচোদ, কার এত বড় সাহস? দাঁড়া, আসতেছি। তামিম কল রিসিভ করেই খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মা যে তানভীর সরকার কি হয়েছে তা জানতে চাইলে সে কিছুই বলে না। রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকার বুঝে গেছেন কালকের সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চা পাতিটা নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চা পাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝেই এক প্রকার আতঙ্ক বাসা বাঁধে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভিতরের জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমেই শহরের দেয়ালগুলো ভালো মতো দেখেন আর রাগের চোল শক্ত করে ফেলেন। প্রতিটি দেয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পেছনে বরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভিতরের জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে দমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখনই উড়াই দিতাছি। না, ওরে দইরা রঙ্গমঞ্চ খানায় নিয়ে আয়। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারি আর তার দলের ছেলেদের ধরে আনার জন্য। আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চ খানায়। আজকে আরেকবার আরশিনগরের রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগর লাশের বিছানা পড়বে। ঠিক ২০ মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়। এনেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কামাল পাটোয়ারিকে দেখা মাত্র সিগারেট ফেলে দিয়ে চা পাতিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির উপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টারে জুতার কালি লাগাস? তোর পা আজকে আমি ৬ টুকরো করব মাদারচোদ। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। এক এক করে ১৭ জনকে তামিম পরপারে পাঠায়। বুর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায় ২.৫ ঘন্টা। এই ২.৫ ঘন্টার আগে আমার আব্বার পোস্টারগুলি নতুন করে লাগা। আর সাকিব ভাই, রেডি, এখনই উড়াই দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোম ব্লাস্ট করানো হয়, যেন এটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে।
তামিম হাজার হিংস্র হলেও ইদানিং শুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। প্রায় সারা রাত কেটে যায় শুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনি তাকে অস্বীকার করা আরো বেশি কঠিন। এভাবেই রাত পার করে শুভা। খুব সকালে শুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। শুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়। তার এই একরত্তি মেয়ে কি সুন্দর করে বড়দের মতো গুছিয়ে কাজ করে। শুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে শুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র শুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। শুভা খুব ভয় পেয়ে যায়। তারপরই টেক্সট দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। এরপর আবার শুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। শুভা সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম দুহাত বাজ করে শুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। শুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে শুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাত সই হয়ে গেছে একদম। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তামিম শুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। শুভা বয়ে বয়ে কাগজটি নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, আর না হলে আমি উপরে আসব। তামিমের থ্রেট শুনে শুভা শুকনো ডুব গিলে। কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে। শুভার চিন্তার মাঝে তার মা চলে আসে তাকে ডাকতে। শুভা মায়ের গলার আওয়াজ পেয়েই সাথে সাথে রুমে চলে আসে। কি রে শুভ, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখতে নিয়ে যাবে বলিসনি তো? শুভা তার মায়ের কথার আগামাথা কিছুই বুঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হও, তোদের মর্নিং বিভাগের হেড মিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। শুভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। শুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে শুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীর বাড়ি যেয়ে যেয়ে তাদের সাথে করে নিয়ে এসেছে। শুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে। কিন্তু বাইরে বের হতেই শুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র শুভার ভয় আরো বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা শুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। শুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না। বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। শুভার কলেজের টিচার মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নিবে। তামিম শুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটটায় নিজে বসে পড়ে। শুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে। সারাদিন খোলা জিপ নিয়ে থাকে, কিন্তু শুভা সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে শুভার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব ঘামছে। তামিম শুভার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনো তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছ কেন? শুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়াবাড়িতে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়াবাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম শুভার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর শুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে, আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়ির গান বেজে ওঠে। क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सासे चुरा के। শুভার ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু শুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও এই গানটার প্রতিটা লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে শুভার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে।